যে আজকে সারা ভারতবর্ষের সঙ্গে সারা পশ্চিমবাংলায় প্রত্যেক লোকসভা কনস্টিটিউন্সিতে मैं भी চৌকিদার এই কার্যক্রম হবে। বিকেল 5:30টায় সরাসরি মোদিজি কোটি কোটি চৌকিদারের সাথে কথাবার্তা বলবে। উত্তর কলকাতা কেন্দ্রে এই প্রোগ্রাম সিআইটি পার্কে শোভারাম বসাক স্ট্রিট 22 নম্বর ওয়ার্ড ওখানে হবে এবং পরে ওখান থেকে একটি প্রসেশন বেরোবে। আর আপনারা জানেন যে উড়ালপুর তৃণমূলের কারসাজিতে তৃণমূলের পয়সা খাওয়ার একটা নিদর্শন হিসাবে যে উড়ালপুর বিধানসভা নির্বাচনের সময় ভেঙে পড়েছিল তারই 2 বছর পূর্তি 3 বছর পূর্তি আজকে। আর সেই কারণে উড়ালপুরের তলায় সকাল সন্ধ্যে 7টা থেকে একটি মোমবাতি মিছিল ওখানে অনুষ্ঠিত হবে। যে মোমবাতি মিছিলটি ওখানকার একটি সংস্থা করছে তাতে আমরাও অংশগ্রহণ করব। আপনারা জানেন যে আগামী 3 তারিখ মোদিজি এই রাজ্যে প্রথম জনসভা শুরু করছে। সকালে শিলিগুড়িতে এবং পরে বেলা 2টোর সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদিজির জনসভা। যেহেতু কঠোর রোদ বেলা 2-3টের সময়, এখন যে গরমের অবস্থা তাতে ব্রিগেডে সমাগম ডাকার সাহসী কোনো রাজনৈতিক দল পায় না, যেটা ভারতীয় জনতা পার্টি দেখিয়েছে। এবং এই সমাবেশে যাতে সাধারণ মানুষ এবং কার্যকর্তারা মোদিজির বক্তব্য ঠিকভাবে শুনতে পারে তার জন্য এই প্রথম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ছাউনির ব্যবস্থা হচ্ছে। 3 তারিখ বাংলার ইতিহাসে ব্রিগেডের ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঐতিহাসিক দিন হিসাবে থাকবে যে প্রথম কোন কার্যক্রম ব্রিগেডে, রাজনৈতিক হোক আর অরাজনৈতিক হোক, ব্রিগেডের উপর শেড তৈরি করে কোন কার্যক্রম হতে চলেছে এবং মানুষের উৎসাহ ব্যাপক আছে। মানুষের উৎসাহ যে দারুণভাবে বিজেপির পক্ষে আছে সেটা বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গেও যে সমস্ত মাঠগুলো মোদিজির মিটিং এর জন্য চাওয়া হয়েছে, যে মাঠগুলো হামেশাই তৃণমূল কংগ্রেস সভা করে, সেই সমস্ত মাঠগুলো বিজেপিকে দেওয়া হয়নি। মানে সেই অতীতের যে তৃণমূলের পরম্পরা, সে পরম্পরা একইভাবে তৃণমূল চালাচ্ছে। বিকল্প মাঠের ব্যবস্থা করে ওখানে সভা করতে হচ্ছে। দ্বিতীয়ত আপনারা দেখলেন গতকাল আমাদের ঘাটালের প্রার্থী ভারতী ঘোষের ওপর তৃণমূল কংগ্রেস যে হামলা চালিয়েছে, তার গাড়ির ওপর যে ভাঙচুর চালিয়েছে, তা অত্যন্ত কুরুচিপূর্ণ এবং নিন্দনীয়। এবং তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগেই যে হেরে গিয়েছে, এই হামলা তার একটা জ্বলন্ত উদাহরণ। আমরা অবিলম্বে ইলেকশন কমিশনকে কঠোর হস্তে এই হামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা চাইছি। আমরা ইতিমধ্যেই উত্তর কলকাতা সহ বাংলার বিভিন্ন জায়গায় যাদের ক্রিমিনাল রেকর্ড অতীতে আছে, বহু খুন, বহু রাহাজানির সাথে যারা যুক্ত আছে, তাদেরকে আগামী 7 দিনের মধ্যে গ্রেফতার করবার জন্য
আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি জানিয়েছি এবং ইলেকশন কমিশন আশ্বস্ত করেছে তারা এই সমস্ত দাগী নাম বাছবিচার করছে এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। হয় তারা এলাকা ছাড়া হোক, আর নইলে তারা জেলে যান, নইলে নির্বাচন এখানে শান্তিপূর্ণ অবাধ হতে পারবে না। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর মার্চও শুরু হয়েছে, কলকাতাতেও সেই মার্চ হয়েছে এবং আমরা চাই যে এক একটা ফেজ যখন সমাপ্ত হবে প্রায় প্রত্যেকটি বুথই সেন্সিটিভ বুথ হিসাবে ইলেকশন কমিশন বিবেচনা করে অন্তত পশ্চিম বাংলায় নির্বাচন করুক। এই বিষয়ে কথাবার্তা আমরা ইলেকশন কমিশনের সাথে আমরা বলেছি। মানুষ অবাধে ভোট দিতে পারবে এই আশ্বাস বারবার নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা পেয়েছি, যেটা আমরা মানুষকে জানাতে চাই। তার কারণ এই রাজ্যে মানুষের একটাই বক্তব্য যে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি না, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই। এবার এই রাজ্যের মানুষ বেশ কিছুটা আশ্বস্ত হয়েছে যে তারা নিজের ভোট নিজেরা দিতে পারবে। নিজের ভোট মানুষ দিক, তারপরে যা ভোটে ফলাফল হয় তখন সেটা দেখা যাবে। দেখুন তৃণমূল কংগ্রেস কিভাবে ঘৃণ্য সাম্প্রদায়িক রাজনীতি, ভাষার রাজনীতি ইত্যাদি করতে শুরু করেছে। পাহাড়ে ওখানে তাদের নেতাদের দিয়ে ওখানে প্রচার করার চেষ্টা চালানো হচ্ছে যে এনআরসি হয়ে গেলে পাহাড়ে যারা গোর্খারা আছে সেই সমস্ত গোর্খা যারা আছে তারা এখান থেকে চলে যেতে হবে। এই অপপ্রচার তৃণমূলের সাঙ্গভঙ্গদের দিয়ে পাহাড়ে করানো হচ্ছে। আমি পরিষ্কার তাদের বলতে চাই, তৃণমূলকে বলতে চাই, বিজেপির নীতি পরিষ্কার। যারা বাইরে থেকে আসা লোকেরা অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত, তাদের এনআরসি মোতাবেকে এই রাজ্য থেকে, দেশ থেকে লিস্টে বাদ দেওয়ার কথা যে কাজ সুপ্রিম কোর্ট বলেছে তা হচ্ছে, হবে। কিন্তু তার সাথে সাথে কেন্দ্রীয় সরকার একটি বিল এনেছে, নাগরিকত্ব প্রদান বিল, সিটিজেনশিপ বিল, যে বিলের মাধ্যমে পুরোপুরি আশ্বস্ত করা হয়েছে হিন্দু, বৌদ্ধ, চাকমা, শিখ, জৈন যারা আজকে আসলে ভারতবর্ষে কোনো বাইরে থেকে আজকেই নাগরিকত্ব পাওয়ার যোগ্য। অনেকে জিজ্ঞাসা করে কতদিন পর্যন্ত, ডেডলাইন কতদিন পর্যন্ত? আজ থেকে 50 বছর পরে যদি কোনো হিন্দু, বৌদ্ধ, চাকমা, শিখ যদি বিদেশ থেকে এখানে আসে, তিনি ভারতের নাগরিকত্ব আসা মাত্রই পাবেন। এটাই নরেন্দ্র মোদী সরকারের সবচেয়ে বড় আশ্বাস। সেই কারণের জন্য পার্বত্য এলাকায় অর্থাৎ দার্জিলিং এবং পার্শ্ববর্তী এলাকায় যে গোর্খা জনজাতি আছে তারা কিন্তু সবাই অধিকাংশ হিন্দু আর নইলে বৌদ্ধ সমাজের সাথে যুক্ত। অতএব ভ্রান্তি কিভাবে ছড়ানো হচ্ছে, অতএব গোর্খাদের ওখান থেকে সরিয়ে দেওয়া, গোর্খাদের ওখান থেকে বের করে দেওয়া, এই যে দাবি সম্পূর্ণ মিথ্যা। এটা আমরা পরিষ্কার ভাবে বলতে চাই। আজকে যে সমস্ত শরণার্থীরা দীর্ঘদিন ধরে নাগরিকত্ব পায়নি, আজকে যখন বিজেপির ঘোষণা, বিজেপি সংসদে বিল আনা থেকে মানুষ এটা আশ্বস্ত হয়ে গেছে শরণার্থীদের বাঁচার অধিকার, শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার অধিকার, যেটা দীর্ঘদিন এই সরকার দেয়নি, আজকে এই সরকার সেই নাগরিকত্ব দিতে চাইছে। তৃণমূল কংগ্রেস কতটা ভীত সন্ত্রস্ত তার তৃণমূলের বিভিন্ন বক্তব্য থেকে বোঝা যাচ্ছে।
এখন তৃণমূলের নেতারা প্রেস কনফারেন্স করে বলছে অর্জুন সিং তার বিরুদ্ধে এত মার্ডার কেস আছে, এত কেস আছে। তো বিজেপিতে এসে কেস হয়েছিল নাকি? যারা তৃণমূল থেকে এসছে সে অর্জুন সিং হোক আর যারাই হোক, তাদের কেস কি বিজেপি আসার পর একটাও কেস হয়েছে? তৃণমূল কংগ্রেস থেকে গলার মালা নিয়ে এসছে, কেসের মালা নিয়ে এসছে, বিজেপিতে কোনো নতুন কিছু যুক্ত হয়নি। তার মানে যখন অর্জুন সিং বা তৃণমূল কংগ্রেস ত্যাগী কোনো নেতা তৃণমূল কংগ্রেসে যখন থাকে সে মহাত্মা, তৃণমূলের চোখে তখন সে অপরাধী মনে হয় না। যেই সে তৃণমূল কংগ্রেস ছাড়ে সঙ্গে সঙ্গে সে অপরাধী হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের এই যে নীতি, এটা আমরা মানুষের সামনে রাখতে চাই। কারণ তৃণমূল কংগ্রেস করতে গেলে এই জাতীয় অসামাজিক কাজ করা ছাড়া তৃণমূল কংগ্রেস করাই যাবে না। সেই কারণে করতে বাধ্য হচ্ছে, সেই কারণে গোটা পার্টিটাই তো আজকে দুর্নীতিগ্রস্ত। সারদা, নারদা, রোজভ্যালি চিট ফান্ড, কোথাও তো তৃণমূল কংগ্রেস বাদ নেই, সব জায়গায় আছে। মমতা ব্যানার্জি এখন ভাইজাগে সমুদ্র দেখতে গেছে। আমি জানি না যে ভাইজাগের সমুদ্রে দেখতে গেছে নাকি না সমুদ্রে বাসস্থান খুঁজতে গেছে। সমুদ্রের পাড়ে বাসস্থান খুঁজতে পারে, তার কারণ আগামী দিন যে অবস্থা তৈরি হবে, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বলে কিচ্ছু থাকবে না। পুরোপুরি অস্তিত্ব সংকটে ভুগছে তৃণমূল। পার্টিটাকে শুধু ধরে রেখেছে কিছু সিআইডি গোয়েন্দা আর কিছু চাটুকার পুলিশদের দিয়ে, কেস দিয়ে, কিন্তু কেস দিয়ে আর রক্ষা করা যাচ্ছে না। তার কারণ 19-এর নির্বাচন হওয়ার পর যে পুলিশ অফিসারদের জোর করে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থার ভয় দেখিয়ে কেস দেওয়া হচ্ছে, সেই সমস্ত পুলিশ অফিসাররা ইতিমধ্যেই আমাদের সাথে যোগাযোগ করতে শুরু করেছে যে আপনারা আমাদের ক্ষমা করবেন, কারণ চাপে করছি আর তো মাত্র কটা দিন, এখন তো কমিশনের আওতায় আছে, সেই জন্য চাপ কম আছে। আর এরপরে নির্বাচনের পর তৃণমূলের চাপ আর বলতে কিছু থাকবে না, কালীঘাটটুকুই থাকবে, আর কিচ্ছু থাকবে না। এই যে অবস্থা তৈরি হয়েছে, তার জন্য আমি মনে করি নরেন্দ্র মোদীকে রোধ করা সম্ভব নয়। রাহুল গান্ধী যে ভুলটা করেছিল, চৌকিদার চোর হ্যায়, রাহুল গান্ধী যখন বলেছিল তখন দেশে একটা চৌকিদার ছিল, আর রাহুল গান্ধী চৌকিদার চোর বলাতে কোটি কোটি চৌকিদার দেশের মধ্যে দাঁড়িয়ে পড়েছে, আর লোকেরা পরিষ্কার ভাবে বলছে मैं চৌকিদার হো, এ বলতে লোকেরা আজকে গর্ববোধ করছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তন কংগ্রেসকে এবং কংগ্রেসের দোসর তৃণমূল কংগ্রেসকে চিন্তিত করে দিয়েছে, ভাবিত করে দিয়েছে। এবং আমি মনে করি আজকে মেহবি চৌকিদার প্রোগ্রামের পর তৃণমূল কংগ্রেস বুঝতে পারবে যে সারা বাংলাতে মোদীজির প্রভাব কিভাবে বিস্তার হচ্ছে, মানুষ চৌকিদার বলতে গর্ব অনুভব করছে। একটা সময় ছিল যদি সত্যিকারের কেউ চৌকিদার হতো সে লুকোতো, সে বলতে চাইতো না আমি চৌকিদারের কাজ করি, সে বলতো আমি ওখানে ক্লার্কের কাজ করি, অন্য কাজ করি। আর আজকে যিনি 50টা চৌকিদার রাখতে পারে, 50টা চৌকিদারের বেতন দিতে পারে, সেও বলছে मैं চৌকিদার হूं। আর যে গরিব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সেও বলছে मैं চৌকিদার হूं। আজ দেশে একটা সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে। সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে এক নতুন সংস্কৃতি আসছে যে আজ কোনো কাজ ছোট নয়, আজ দেশ পাহারার কাজ, সমাজ পাহারার কাজ, মানুষের সম্পত্তি পাহারার কাজ। আজ দেশের মানুষ
নিজের হাতে তুলে নেওয়ার জন্য গর্ব ভরে বলছে मैं চৌকিদার हूं। এই যে পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে, তার জন্য আমি মনে করি পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের দিন শেষ হয়ে আসছে। তার একটি নিদর্শন এক্ষুনি আমি আপনাদের দিতে চাই। আপনি দেখছেন এখানে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ, মা বোনেরা, তারা এখানে সমবেত হয়েছে। এনারা সব উত্তর কলকাতার এমটালি বিধানসভার লোক। মূলত 55, 56, 58 থেকে এনারা এসছেন। এদের মধ্যে 250 কার্যকর্তা এখন এসছে। আরো শখানেক কার্যকর্তা যারা পৌঁছতে পারেননি, কিন্তু তারাও প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির সাথে সামিল হওয়া। এই 250 কার্যকর্তার বা 350 কার্যকর্তার অধিকাংশ কার্যকর্তা তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে সরাসরি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। এটা উত্তর কলকাতার যে লড়াই, সেই লড়াইয়ে আমি মনে করি যে আজকের এই এদের যোগদান বিরাটভাবে এমটালি বিধানসভা এবং উত্তর কলকাতা লোকসভাকে আরো জোরদার করবে। এখন প্রতিদিন যেখানে যাচ্ছি সেখানেই লাগাতার যোগদান চলছে, আর লাগাতার তৃণমূল কংগ্রেস ত্যাগ করছে সবাই। তার কারণ যে উদ্দেশ্য নিয়ে তৃণমূল কংগ্রেসেরা ছিল, এরা দেখেছে তৃণমূল কংগ্রেসের শুধু নেতা আর কিছু তার স্থাবকের পকেট ভারী হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাদের ন্যূনতম যে চাহিদা, সে চাহিদা পূরণ হচ্ছে না। আজকে এই কেন্দ্রে আমি আপনাকে বলছি, আরো পরপর কয়েকদিনের মধ্যে দেখবেন কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কার্যকর্তা এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে যোগদান করবে। এই যোগদান প্রক্রিয়া বাড়তে থাকবে এবং সমস্ত স্তরের কার্যকর্তা এই যোগদান প্রক্রিয়ায় আছে। তাই আমি আমার যে জেলা সভাপতি দীনেশ পান্ডে, আমার জেলার ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মী ওঝা, আমার জেলার সেক্রেটারি দিলীপ রাম, অতএব এদের উপস্থিতিতে আপনাদের সামনে, পুরো জনসাধারণের সামনে আমি ঘোষণা করছি যে যারা আজকে তৃণমূল থেকে বা অন্য ক্ষেত্র থেকে আজ ভারতীয় জনতা পার্টিতে এখানে যোগদান করেছে, আমরা হৃদয় দিয়ে তাদের সবাইকে গ্রহণ করছি এবং এই মুহূর্ত থেকে এনারা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রূপে তারা আগামী নির্বাচনে তারা পূর্ণ শক্তি দিয়ে বিজেপিকে প্রতিষ্ঠা করার কাজ করবে। কারণ এরাই তৃণমূলকে জেতানোর কারিগর। আর আজকে সেই কারণে এরা ঘাস ফুলের পরিবর্তে পদ্ম ফুলকে প্রতিষ্ঠা করবার কাজ এরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করবে। এই প্রতিশ্রুতি নিয়ে আজ তারা এখানে আমাদের এই সভায় যোগদান করছে। আমি তাদের প্রত্যেককে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সবাইকে বলছি সাহসিকতার সাথে আপনারা এগোন। পুরো পার্টি আপনার সাথে আছে এবং আগামী দিনও আপনার সাথে থাকবে, এই নিশ্চয় ভরসা আমরা তাদেরকে দিয়ে তাদেরকে হৃদয়ের সাথে আমরা গ্রহণ করছি। তাই আমি এদের সবাইকে আগামী দিন এন্টারি বিধানসভার বিজেপির কার্যকে আরো মজবুত করার কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করবারও আবেদন জানাচ্ছি। ধন্যবাদ।